তোরা একটা সরকার ক্ষমতায় আসছে, তো দেখ 6 মাস 1 বছর 2 বছর দেখ, তাদেরকে চালাইতে দে। আপনি জানেন বাজারে কি আলোচনা হচ্ছে যে 2 বছর টিকতে পারবে কিনা সরকার। তারা ওই যে খাইয়ের যে কথাটা এই যে মাননীয় সংসদ সদস্য বলেছেন ঝালকাঠি একের, এই যে তাদের মধ্যে যে এরকম হে মানব জাতি তোমাদের বড়ই তাড়াহুড়া। উত্তরণের রাস্তা একমাত্র একটাই, টানা 1-2 বার একটা সরকার গণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকা। এটা তো সত্য। ওইটা আপনি সত্য মানে এখন আপনি এটা তো সত্যই, এটা আপনি বলেন, এটাকে আপনি পেরেছেন। আপনি এখন সূর্য বিজয় দিয়ে আমার চোখ উপড়ে ফেলতেছেন। এই যে এনসিপি 2-1 গালাগালি করে, এদের ব্যাকগ্রাউন্ড দেখেন আপনি। আপনাকে দেখতে হবে যে সেন্সিবল পলিটিক্সটা কতটা জরুরি বাংলাদেশের রাজনীতিতে। সেই সেন্সিবল পলিটিক্স বিএনপি ক্ষমতাসীন দল হিসেবে করার চেষ্টা করছে বলেই আমি মনে করি প্রতীয়মান। সেই জায়গায় বিরোধীরা তাদের যে একটা খুব খায়েশ ছিল যে নির্বাচন হলে 3-4 মাসের মধ্যে সরকারকে ফেলে দিবে, কিন্তু আমরা দেখছি যে সরকারের কিছু ভালো কর্মকাণ্ডের কারণে ননস্টপ ভাবে তাদের প্রতি যে জনসমর্থনের জোয়ার, সেই জায়গায় সরকার ফেলে দেওয়ার মতো কোনো ইস্যু কিংবা জনসমর্থন গ্রহণযোগ্যতা বিরোধীদের কাছে নেই। সেই কারণে তারা একটু ব্যতিব্যস্ত হয়েই ধরেন যে ছোটখাটো বিষয়গুলো যখনই সামনে আসছে, এই যে সরকার ফেলে দেওয়ার মতো একটা কথাবার্তা তারা বলছে আর কি। গণতন্ত্রে এটা বলা যাবেই, এটা সমস্যা নাই, কিন্তু আপনাকে দেখতে হবে যে না এই বক্তব্যগুলো কখন আসছে, এটার সাথে সিনক্রোনাইজেশন আছে কিনা, অন্যান্যভাবে তাদের অবদানকে যারা নাই করে দিতে চায়, বাংলাদেশ রাষ্ট্রকে যারা আবার করদ রাজ্য প্রতিষ্ঠা করতে চায়, এখানে আবার মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তারা যখন হুঙ্কার দিচ্ছে এখানে আসবে, আবার এরাও হুঙ্কার দিচ্ছে তোমাদেরকে ফেলে দিব, সেই জায়গায় ওই যে মাফিয়ার এটাকে কি বলে ফ্যাসিবাদের ভাষা আর কি বলেছেন, এটা রাজনৈতিক রেটরিক, ওই ইন্ধনটা প্রধানমন্ত্রী, আমি ছিলাম জুলাই জাদুঘরের সামনে, উনি বলছেন যে হঠাৎ যে অস্থিতিশীলতা তৈরি করে এর পেছনে পতিত গোষ্ঠীর সাথে কোনো যোগসাজশ আছে কিনা সেটাও ভেবে দেখতে হবে। যদি সরকার ফেলে দেওয়ার পর বিকল্পটা কি, দ্য কান্ট্রি কোথায় যেয়ে পৌঁছাতে পারে, গিভেন দ্য ফ্যাক্ট ইন্ডিয়া শেখ হাসিনা যেভাবে উকি মারছে ঘাড়ের কাছে, তারা যদি এইটা বিবেচনা করে নিশ্চয়ই তারা তাদের কোর্স চেঞ্জ করবে। সরকার বা সরকার দলের সমর্থকরা যদি আমাদেরকে এটাও নসিহত দেওয়া শুরু করে কোনটা কোথাকার ভাষা, তাহলে তো আমাদেরও নসিহত দিতে হয় যে কোনটা ইতিহাস আর কোনটা আত্মসাৎ, কোনটা বিকৃতি, এগুলো তাদের শেখা উচিত বা তাদের জানা উচিত। যে ডকুমেন্টারিটা নিয়ে কথা বলা হলো, যে সেই ডকুমেন্টারিটা যদি আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দেখানো হতো, তাকে সামনে রেখে তিনি চোখ বন্ধ করে থাকতেন লজ্জায়, যে এটা তো ইতিহাস না। এবং কি দাঁড়ালো জিনিসটা, এখন পত্রিকায় রিপোর্ট হয়েছে, যুগান্তর আজকে রিপোর্ট করেছে, যেটা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুজনের উপস্থিতিতে একাধিকবার জিনিসটা দেখানোর পরে আবু সাইদের ভিডিও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন আন্দোলনের ফুটেজ, এগুলোকে একেবারে ইন্টেনশনালি কেটে দেওয়া হয়েছে। এবং নির্মাণ কমিটি যে আপনি ডকুমেন্টারিটা বানাচ্ছেন, সেখানে আপনি কাদেরকে রেখেছেন? মন্ত্রীর পিএস এবং প্রতিমন্ত্রীর এপিএস, তারা কি ডকুমেন্টারি নির্মাতা? আপনি তাদেরকে রেখেছেন কেন? এবং বলা হচ্ছে মন্ত্রণালয়ের ভেতর থেকেই এই শীর্ষ পর্যায়ের একজন আমলার নির্দেশে এই জিনিসটা বাতিল করে দেওয়া হয়েছে এবং মন্ত্রী প্রতিমন্ত্রীর ব্যাপারে সম্পূর্ণ অবগত ছিলেন। ওখানে যদি আমরা এই প্রতিবাদটা না করতাম, এবং শুধু তো আমরা প্রতিবাদ করি নাই, আপনি যাদেরকে দাওয়াত দিয়েছেন, এটা তো সরকারের প্রোগ্রাম, সরকার দাওয়াত দিয়েছে, আমরা গেছি সাকুল্যে 8 জন, 7-8 জনের একটা টিম গেছে, বাকি যারা উপস্থিত ছিল তারাও তো প্রতিবাদ করেছে। এবং সেই প্রতিবাদ করার পরে আপনি দেখেছেন পুলিশের আইজির ভাষা দেখেছেন, স্যার এগুলাকে কি বাইর করে দিব এগুলা। তো উনি যে এই যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখাচ্ছেন, উনি হয়তো ভুলে গেছেন যে আজকে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্ভবত আইজি, তো যে মামুন সাহেবের, উনি তো আইজি ছিলেন, আজকে তিনি রাজবন্দী, মানে সাজা কম পাওয়ার জন্য তাকে আজকে রাজসাক্ষী হতে হয়েছে। এই ইতিহাস যেন এই যে নতুন আইজি সাহেব ভুলে না যান, এই গরম দেখানো হবে না এগুলাকে, ভাষাটা কিন্তু অত্যন্ত আপত্তিকর। তাহলে এই যে আপনি 2 বছরের মাথায় এইভাবে ইতিহাস বিকৃতি করতে গেলেন, এই আওয়ামী খাসলত আপনাকে পেয়ে বসলো কেন? এবং এভাবে আপনাকে বিএনপি তো এত এভিডেন্টলি গত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আছে যে আপনি শুধু প্রকৃত ঘটনা ন্যারেট করলেই সেখানে বিএনপিকে মানুষ পাবে। আলাদা করে তো এভাবে ইতিহাস আত্মসাৎ করা দরকার নেই, এমনকি এক দফা এটাকেও আপনার বিকৃত করা দরকার নেই। যেটা ইতিহাস এটা ইতিহাস, 3 তারিখের ইতিহাসে আপনি ওখানে আরেকজনকে বসিয়ে দিলে হবে না। আজকে দেখবেন আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী অ্যানি ভাই একটা কথা বলেছেন যে আপনারা বৈষম্যবিরোধী আন্দোলন পর্যন্ত থাকতেন, ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকতেন, দল করতে গেলেন কেন? এটাই হচ্ছে মূল গাত্রদাহ, এটাই হচ্ছে মূল মনের ভেতরের যে ওই পলাতক কাদেরের ভাষায় জ্বালা, অন্তর্জ্বালা, যে তোমরা কেন ভাই রাজনীতিতে আসলা কেন? তোমরা আন্দোলন করেছো, রক্ত দিয়েছো, তোমরা এখন চলে যাবা আমাদের হাতে ক্ষমতাটা দিয়ে কুচকাওয়াজ করতে করতে ঘরে ফিরে যাবা। তোমরা যে আবার রাজনীতিতে আসছো, তোমাদের সাথে আমাদের একসাথে রাজনীতি করতে হচ্ছে, এটা তো আমাদের ভালো লাগে না। আমাদের তো ওই পুরনো সেট আপ,
সেটা ভালো লাগে। এখন যে একটা গঠনমূলক যেখানে সহযোগিতা সেখানে সহযোগিতা, যেখানে বিরোধিতা ওখানে বিরোধিতা, এটা তো অনেকের ভালো লাগে না। তারা তো আগুন লাগাতে চায়, গ্যাঞ্জাম লাগাতে চায়। যেটা তুষার বললেন এতক্ষণ, আমি তুষারকে এটা বলবো যে হ্যাঁ, এই জিনিসগুলো ভুল হয় অনেক ক্ষেত্রে। ভুলটা কেমন হয় আমি বলি। আমি বহু বছর রাজনীতি করি, যেহেতু কিছু কিছু করে ধাক্কা খেতে খেতে শিখেছি কিছুটা। সেটা হলো যে এই কাজগুলো বেশিরভাগ আমলারা করে। সরকারি দল তো সবসময় মনে করে আমি তো ব্যতিব্যস্ত, আমি তো বিরাট ব্যস্ত, আমি ঘুরে বেড়াচ্ছি, আমি এই কাজ করছি, হচ্ছে আচ্ছা ঠিক আছে দেখে নিব, তুমি দেখছো তো তাহলেই হয়েছে, ঠিক আছে। তো কাহিনীটা কিন্তু অনেকটা এরকম হয়েছে। আমি যদি বলি যে এখন তো সবার পকেটই সাংবাদিকতায় ভরা, মোবাইল, সেটাই একটা সংবাদপত্রের অফিস বলা চলে। তাহলে এই যে 24-এর এত এত ছবি ফুটেজ, এত রেয়ার জিনিসও এখনো বের হচ্ছে, আরো বের হবে দিন যত যাবে, সেটা তো বিরোধী দলের উচিত ছিল তারাও একটা প্রামাণ্য চিত্র বের করা। জামায়াতের রাজনীতির যে একটা ডিব্যাকেল তৈরি হয়েছে গত 3-4 মাসের ক্রমাগত তাদের যে পতন, নৈতিক পতন, ড্যামেজ, স্খলন, সেই স্খলনটাকে তারা রিগেইন করার চেষ্টা করছে। এবং সেখানে অবশ্যই এই যে ভিডিও ডকুমেন্টারিতে তাদের নাম নাই, এনসিপির মতো। এনসিপি তো সবসময় বরাবরই ধরেন একটু আগে থেকে এসে কাজ করে। তো জামাতের আবার ইমেজ উদ্ধারে এনসিপিকে আমরা দেখতে পাচ্ছি, হুইচ ইজ এটা গুড না ব্যাড এটা তারা বিবেচনা করবে। জামাতের যে নৈতিক স্খলন এবং তাদের যে ক্রমাগত ড্যামেজ হচ্ছিল, সেই ড্যামেজটা কাটিয়ে ওঠার জন্য তারা এখন এই যে সরকার পতনের কথা। আপনি দেখেন এই যে গ্যাসের সংকট, আমি বারবার একটা কথা বলছি, গ্যাসের সংকট একটা বৈশ্বিক সংকট, এটা শুধু আমাদের সংকট না। আমি মানুষের সিম্পলিসিটি, তাদের কমেন্টসগুলো দেখছিলাম, পড়ছিলাম, আরে ভাই তোরা একটা সরকার ক্ষমতায় আসছে, তোর দেখ 6 মাস 1 বছর 2 বছর দেখ, তাদেরকে চালাইতে দে, ভোটের সময় তো তোরা আসবি, এখনই কেন এত চিল্লাপাল্লা করিস? সেটা 20 কোটি মানুষের দেশ, আমাদের সীমিত সম্পদ, সমস্যা থাকবেই, এই সমস্যা থাকবেই। কিন্তু সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের যে কালেকটিভ অ্যাপ্রোচ, সেই কালেকটিভ অ্যাপ্রোচটা আমরা শো করতে পারছি কিনা। যখনই না পারছি তখনই এই প্রশ্নগুলো আসছে যে না, তোমাদের আসলে ইন্টেনশনটা কি? তোমরা কি আমাদের কাজ করতে দিতে চাও, না আমাদেরকে ফেলে দিয়ে নানানভাবে তোমরা তোমাদের সুবিধা নিতে? তোমরা তো চালিয়েছো 2টা বছর, রাইট? প্রায় অলমোস্ট 2 বছর চালিয়েছে। আমরা কি দেখেছি সেই সময়? মানে থ্যাংক গড যে না একটা নির্বাচন হয়ে আমরা পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে ঢুকেছি। আমরা তো রাষ্ট্রটাকেই হারিয়ে যেতে বসেছিল। এনসিপি রাজনীতি করে না বলে 9 দফার ঘোষক আব্দুল কাদেরকেও এনসিপি ওন করতে পারতেছে না এখন। এটা তো বিএনপি তো ধরেন অনেক বড় দীর্ঘদিনের ইতিহাসের বিতর্ক, এটা তো 2 বছরের ইতিহাস তাদের। আব্দুল কাদেরকে পর্যন্ত ওন করতে পারে না 9 দফার ঘোষককে। সেখানে বিএনপির প্রতি এই দোষটা দেওয়াটা ওয়াইজ কিনা? ইতিহাস বিকৃতি করার মধ্য দিয়ে বিএনপি দেশের মর্যাদা ক্ষুণ্ণ করেছে, গণ অভ্যুত্থানকে অবমাননা করেছে। এটা প্রথমে স্বীকার করতে হবে, তারপরে আমরা যদি প্রতিবাদে কোনো ভুল থাকে সেটা বলবো। আপনি সেটা না বলে বারবার নসিহত দেবেন, এটা আসলে এরকম নসিহত আওয়ামী লীগ বিএনপিকে দিত, যে বিএনপি বিরোধী দলের রাজনীতি জানে না, বিএনপি এটা করতে পারে না, ওটা করতে পারে না। আপনি গত 17 বছর খুলে দেখেন, পত্রিকা খুলে দেখেন, আপনি কি বলতো যে এই যে আজকে ছেলেপেলেরা যে বলছে বালুর ট্রাক সরাতে পারতেন না, এটা কিন্তু তাদের কথা না, এটা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে গেছে। হ্যাঁ, এখন আপনারা কপি করে না, কিন্তু এটা তো সত্য, এটা তো সত্য, এটা তো সত্য। আপনি এখন এটা তো সত্যই, এটা আপনি বলেন, এটাকে আপনি পেরেছেন। আপনি এখন সূর্য বিজয় দিয়ে আমার চোখ উপড়ে ফেলতেছেন, কিন্তু তখন তো আপনি পারেন না। এখন আপনার খুব লেগে যায় যে একটা কথা বললে তারেক রহমানকে নিয়ে এটা বলা হয়েছে কিংবা অমুককে নিয়ে এটা বলা হয়েছে, কিন্তু তখন আপনি চুপ্পুকে সেদিন পর্যন্ত রাষ্ট্রপতি রাখলেন, যে চুপ্পু আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানের চর আইএসআই একতলের ন্যূনতম মর্যাদা থাকলে এটা করতে পারে, তাকে অ্যারেস্ট করা উচিত ছিল। আপনি তাকে রাষ্ট্রপতি শেষ দিন পর্যন্ত লালগালিচা সংবর্ধনা দিয়ে বের করলেন। এখন যাই হোক, এখন কথাটা হচ্ছে যে এই যে আব্দুল কাদের নিয়ে কথা বললো, পুরো গণ অভ্যুত্থান যদি একটা সমুদ্র হয়, আব্দুল কাদের হচ্ছে 1 ড্রপ অফ দি ওয়াটার। এখন কেন আব্দুল কাদের দিকে কেউ ফিরেও তাকায় নাই? এখন আব্দুল কাদের দেখবেন আপনি সবার কার কার মাথার মুকুট হয়ে গেছে খেয়াল করবেন, কারণ সে এখন অন্যের ঘুঁটি হচ্ছে টু আন্ডারমাইন দি লিডারশিপ। এই গণ অভ্যুত্থানের নেতৃত্বকে আন্ডারমাইন করার জন্য যখন সে মানে ফাঁদের মধ্যে পড়েছে, তখন আপনার তাকে খুব প্রিয় পাত্র বানিয়ে ফেলা হচ্ছে। না না, নো নো নো, আব্দুল কাদের 9 দফা দিয়েছে, কারণ আব্দুল কাদেরকে তো আপনারা নাহিদের চেয়ে বড় বানিয়ে ফেলতে চাচ্ছেন। এতদিন তো আব্দুল কাদের দিকে ফিরেও তাকান নাই, কেন এগুলো করেন এগুলো আমরা বুঝি। আমি একটু তুষার ভাই আপনাকে জিজ্ঞেস করি, জামাতের নৈতিক স্খলন হয়েছে কিনা আপনি স্বীকার করেন কিনা? মানে তাদের যে এখন যদি আমরা এগুলো যদি আমরা নিয়ে কথা বলতে থাকি, তাহলে তো সরকারের অনেক মন্ত্রীর ব্যাপারেও তো সোশ্যাল মিডিয়া অনেক ধরনের আলোচনা আছে, তো সে আমরা ওই জায়গায় যেতে চাই না। আমি রাজনীতিকে আমরা ওই আলোচনা ওই ডার্টি জায়গায় নিতে চাই না। এই যে গ্যাস
তেল আপনি বলেন যে আপনি যেগুলো বলছেন আইন শৃঙ্খলা, গ্যাস, সংসদে তেল, সমাধানের সুযোগ আছে বিদ্যুৎ, কিনা? নো, সমাধানের কিভাবে পথ সমাধান খোলা- করবে আপনি? মানে সংসদে তো এগুলোকে আপনি সলিম বুঝ দিয়ে দিবেন এবং আপনি তো তখন সেখানে কথা বলতে দিবেন না। আর সংসদ থাকলে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্ট যেমন থাকে, আপনি সংবিধানের মধ্যে তাহলে ওই যে গণতান্ত্রিক সংগ্রাম করার এই অধিকারটা দিয়েছেন কেন? দিয়েছেন কারণ এটা হলো আমার মৌলিক অধিকার। ফলে আমি সংসদেও করব, আমি সংসদের বাইরেও করব, এটাই রাজনীতি। এখন যদি আপনি বলেন যে না পার্লামেন্টে যান, ওখানে বাইরে কোনো আলাপ করা যাবে না, এটা তো হচ্ছে আপনি আমাকে আমার গণতান্ত্রিক অধিকারটাকে সংকুচিত করতে চান। এই যে এনসিপি দুই একজন গালাগালি করে, এদের ব্যাকগ্রাউন্ড দেখেন আপনি, এদের ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসছে? তার মানে কি আমি কি বুঝতে পারি না যে এই গালাগালিটা কোথা থেকে আমদানি হচ্ছে? আর কই, আর অন্যরা তো গালি দেয় না। একজন তুষারের সঙ্গে নইলেও আমি এই পর্যন্ত 50টা টকশো করেছি। কই আমি তো, আমার সঙ্গে তো গালির কোনো সম্পর্ক নাই কারো। হ্যাঁ, আমার সঙ্গে অনেকেরই গালির সম্পর্ক নাই, কিন্তু দলকে যখন গালি দেয় আমি নিশ্চয়ই, ও যখন চরমভাবে দলকে গালি দিত আমি নিশ্চয়ই 2বার ভাবতাম আমি এখানে বসার আগে, কিংবা আমিও যদি ওকে চরমভাবে গালি দিতাম ও 2বার ভাবতো। তো এই জায়গাগুলো আপনি এরপরে কি করে বললেন যে আমরা বরং অনেক সহনীয়, আমরা আমাদের অতীতকে ভুলি না। অতীতকে মানে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে অপছন্দ করতেন না। উনি সবসময় লিবারেল ছিলেন, লিবারেল হিসেবে উনি দেখতেন যে যুগপৎ আন্দোলন যারা একসাথে করেছিল সেই কথাটা কিন্তু আমরা মনে রাখি, যেহেতু আমাদের প্রয়াত নেত্রী আমরা মনে রাখার চেষ্টা করি। কিন্তু ওনারা কি ওনাদের জায়গায় দেখেন, সংসদে একরকম কথা বলে আমরা সঙ্গে আছি, সবসময় থাকবো, আর সংসদের বাইরে ওই দিনের কথাই আপনারা ধরেন। সংসদে একটা শব্দ করলো না, বাজেট যেদিন আপনার পেশ হলো, পাশ না পেশ হলো, বাইরে বিক্ষোভ, একটা শব্দ করলো না, অথচ বাইরে বিক্ষোভ মানি না, মানলাম না। যারা শেখ হাসিনার সাথে মিলে রাজনীতি করেছে, ছাত্রলীগের সাথে মিলে রাজনীতি করেছে, 5 তারিখের পরে আমাদের অর্জনকে, মানে আমি বিএনপি দলগতভাবে হিসাব নেবে, কিন্তু আমি ব্যক্তি শাহেদ আমার যে সংগ্রাম, স্ট্রাগল, আমার মতো যারা আরো নানানভাবে চেষ্টা করে সবাই নাই হয়ে গেল। এই যে অর্জন এবং ক্রেডিট ছিনিয়ে নেওয়ার যে রাজনীতি, সেটা কারা শুরু করেছে বাংলাদেশে, আগে কিভাবে শুরু করেছে, সেই জায়গা থেকে, সেই হতাশাটা থেকে আমাদের তো ইচ অ্যান্ড এভরিডে আমাদের এস্টাবলিশ করতে হয়েছে যে না, 5 তারিখে 16 তারিখে যেদিন আবু সাইদ গুলিবিদ্ধ হন, আবু সাইদকে তারা জামাত শিবিরের কর্মী বলার চেষ্টা করছে, আমরা এগ্রি করি নাই, কিন্তু জামাত যেদিন গুলিবিদ্ধের ওদিন তো আরো 5 জন গুলিবিদ্ধ হন। ওয়াসিম তাদের একজন। বিএনপি কি ওয়াসিমকে নিয়ে পরের দিন থেকে রাজনীতি করতে পেরেছে কিংবা চেয়েছে, এখনো চায় কিনা? কিন্তু ওই যে জুলাইয়ের ক্রেডিটটা যখন ছিনতাই হয়ে যাচ্ছে, তখন এটাকে ধরে রাখার একটা প্রচেষ্টা আমরা বিএনপির ভিতরে দেখছি। রাজনৈতিক কর্মসূচিকে যদি আজকে বিশৃঙ্খলা বলা শুরু হয়, তাহলে কিন্তু এটা মানে কার ঘাড়ে গিয়ে শেষ পর্যন্ত পড়বে এটা আমরা জানি না। একটা জিনিস হচ্ছে, পলাতক আওয়ামী লীগ যে কোন দিক থেকে ফিরে আসার চেষ্টা করছে, আপনি তো ভুল জায়গায় তীর মারছেন। মানে বিএনপি পরে আছে যে এনসিপিকে একটু আন্ডারমাইন করে দেখাই এবং এনসিপিকে একটু জামায়াতের এটা সেটা বানিয়ে দিই, তাহলে তারা খুব, মানে এটা একটা জাস্ট একটা মনের শান্তি, আর কিছু না। কিন্তু এতে বিএনপির কোনো আসল লাভ হবে না। কোথা থেকে আপনি জিনিসটা আসছে, বিএনপিটা সেন্স করতে পারছে কিনা, আপনি দেখবেন প্রধান দৈনিকে, পত্রিকাগুলোতে কি লেখালেখি হচ্ছে জানেন? কলাম লেখা হচ্ছে, বিভিন্ন বিশিষ্ট নাগরিকরা কলাম লিখছেন যে একজন নিষ্ঠুর স্বৈরশাসক দরকার এই মুহূর্তে বাংলাদেশের। এটা কিন্তু ওনারা মাননীয় প্রধানমন্ত্রীকে ওই স্বৈরশাসক হিসেবে কল্পনা করছেন সেটা না, ওনারা বোঝাতে চাচ্ছেন চাঁদাবাজি, এটা সেটা এগুলো। এবং এই যে ঝালকাঠি 1 আসনের এমপি বিএনপি দলীয়, কালকে একটা স্ট্যাটাস দিয়েছেন ভাইরাল অলরেডি, দেখেন উনি কি বলেছেন বিএনপির নেতাকর্মীদের ব্যাপারে, যে 6 মাস অনেক খেয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, আওয়ামী লীগের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন, শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামী লীগের দলে যোগদান করিয়েও খাচ্ছেন, মনে হয় দলটা খেয়ে ফেলবেন। এটা হলো বিএনপির ঝালকাঠি 1 আসনের এমপির বক্তব্য, তার দলের নেতাদের ব্যাপারে বলছেন। তাইলে এই জিনিসটাকে এখন, এই যে এক ধরনের সিভিল সোসাইটি আছে না, যারা এখনও আওয়ামী লীগ হারানোর বেদনা ভুলতে পারছে না, তারা এখন কি রান্নাবান্না করছে গোপনে, সেটা বিএনপিকে দেখতে হবে। তারা কিন্তু দেশে আবারও আরেকটা 1-11 ঘটানোর চেষ্টা করছে। সরকারের সমালোচনা থাকবে। আপনি জানেন বাজারে কি আলোচনা হচ্ছে, যে 2 বছর টিকতে পারবে কিনা সরকার, এবং এই আলোচনাটা মানে আইরনিক্যালি বিএনপির একাংশকে ভীত করেছে। এবং তারা ওই যে খাইয়ের যে কথাটা এই যে মাননীয় সংসদ সদস্য বলেছেন ঝালকাঠি 1-এর, এই যে তাদের মধ্যে যে এরকম হে মানব জাতি তোমাদের বড়ই তাড়াহুড়া শুরু হয়েছে, যে এটার কারণ কিন্তু তাদের মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে যে হয়তো আমরা 2 বছর বেশি থাকতে পারবো না। কিন্তু আমরা তো চাই যে সরকার মেয়াদ পূর্ণ করুক, কারণ এটা একটা নির্বাচিত সরকার। তাহলে কারা আপনার মধ্যবর্তী নির্বাচনের আলাপটা নিয়ে আসছে, কারা আপনার 2 বছর আলাপ নিয়ে আসছে, আপনি পারলে তাদেরকে খুঁজে বের করেন। বিরোধী দলের দিকে এত কামান্দা গিয়ে লাভ নাই। যদি কিছু হয় বিএনপির, ওই আমি কি একাই হেরেছি, তুমিও কি একটু হারোনি, আমাদের অবস্থা কাহিল হলে তাদের অস্তিত্ব সংকটে ভুগবে, তারা জামাত তার অস্তিত্ব সংকটে ভুগবে। তাদের প্রয়োজনেই বিএনপি যেভাবে টিকে থাকতে পারে সেই চেষ্টা তাদের করতে হবে। হ্যাঁ, সমালোচনা হবে, ছায়া সরকার হবে, একদম নিচ্ছিদ্র আলোচনা হবে,
টুকটাক ঝগড়াঝাটি হবে, কিন্তু তার মানে এই না যে এক দফায় যেতে হবে, তার মানে এই না। কারণ ওই জুজুর ভয় যেটা, জুজু কিন্তু সব জায়গায় চলমান, বহমান, দাঁড়িয়ে আছে আপনার মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে। তার প্রকৃষ্ট উদাহরণ হাদিকে যে ছেলেটা শুট করেছে, সে হাদি প্রথমেই তার সবচেয়ে কাছে আগে পৌঁছেছে, তারপরে কতটা পৌঁছেছে যে তাকে গার্ড অফ অনারের মতো নিয়ে যাচ্ছিল, এবং কতটুক গার্ড অফ অনার দিয়েছিল যে কানের কাছে হাতটা নিয়ে তাকে গুলি করেছে। সো এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে আমাদের। সেই দিনও আমি বলেছিলাম, আমাকে গালাগালি করেছিল, আজকেও বলছি, এইখান থেকেই শিক্ষা নিতে হবে যে কে তৈরি করলো, কার প্রয়োজন লাগলো। বেশি প্রয়োজন খাটাতে গেলে কিন্তু পরে আসল নিয়ে টানাটানি শুরু হবে, কিছুই থাকবে না। তাই বলছি, আমিও টিকে থাকি, দেশটা টিকে থাকুক, দেশের গণতন্ত্র শক্তিশালী হোক, আপনিও টিকে থাকেন, আমরা এই রাজনীতিটা করতে পারি। বহু বছরের গণতন্ত্র এখানে একদম এবড়ো থেবড়ো হয়ে গেছে, গণতন্ত্রের শেষ প্যারাকটা ঠুকেছে শেখ হাসিনা। সেই জায়গা থেকে উত্তরণের রাস্তা একমাত্র একটাই, টানা 1-2 বার একটা সরকার গণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকা।